স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে সিসি 1 এবং সিসি 2 পেপারে সাপ্লি আছে সিবিসিএস সিলেবাস অনুযায়ী, অর্থাৎ ওল্ড সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের সাপ্লি আছে। তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব সিসি 1 এবং সিসি 2 পেপারে। আর এটা ওল্ড সিলেবাস, তোমরা যারা আছো সিবিসিএস সিলেবাসে পরীক্ষা দেবে তোমাদের জন্য সাজেশনটা। চলো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি সাজেশনটা দেখাচ্ছি, দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো সাজেশনগুলো দেখে নাও। এবারে তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষার সাজেশনগুলো দেখে নাও। প্রথমে সিসি 1 পেপারের সাজেশনটা আলোচনা করছি। আবারও একবার তোমাদের মনে করিয়ে দিই, এটা সিবিসিএস সিলেবাস, অর্থাৎ ওল্ড সিলেবাসের সাপ্লিমেন্টারি পরীক্ষার সাজেশন। তোমরা যারা নিউ সিলেবাসের স্টুডেন্ট আছো তোমাদের জন্য এটা নয়, তোমাদের আমি আলাদা সাপ্লিমেন্টারির সাজেশন দিয়েছি, তোমরা সেটা দেখে নাও। এটা সিবিসিএস অর্থাৎ ওল্ড সিলেবাসের ছাত্রছাত্রীদের জন্য। দেখে নাও 15 নম্বরের জন্য যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, দেখো মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সার্বভৌমত্ব চূড়ান্ত ও আপেক্ষিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। তারপরে জাতি কি, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো যে আধুনিক রাষ্ট্রে সার্বভৌম অস্তিত্ব বর্তমান কোনো এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? 22-এর প্রশ্ন ভালো করে করতে হবে, তো এই প্রশ্ন খুব ভালো প্রশ্ন একটা। তারপরে রাষ্ট্রের ক্ষমতার ধারণা অপরিহার্য, বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে যে রাষ্ট্রের সার্বভৌমত্ব ব্যাখ্যায় বহুত্ববাদী তত্ত্বের বৈশিষ্ট্য সীমাবদ্ধতা। তারপরে আরও যে দুটো প্রশ্ন তোমাদের এখানে রেখেছি এক্সট্রা, রাষ্ট্রের উদারবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো, আর সার্বভৌমিকতা একটা বিবর্তনমূলক ধারণা, বিবৃতিটি ব্যাখ্যা করো। আর এখানে যে 8 নম্বরের যে প্রশ্নটা আছে, আর এখানে দেখো এই যে এখানে একটা সার্বভৌমিকতা দিয়ে প্রশ্ন আছে 4 নম্বরে, এই দুটোর প্রশ্নের উত্তর প্রায় সেম, ঠিক আছে? প্রায় সেম অ্যান্সার হবে। এবার এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে কেন স্টুডেন্টগুলো সাপ্লি পেলো, যারা সাপ্লি পেয়েছে কেন সাপ্লি পেয়েছে, সাপ্লি পাওয়ার এই পেপারে কারণ যেটা আমি দেখছি যে 2020 সালের কোয়েশ্চেন, 2020 সালে যে দুটো প্রশ্ন আছে দেখছো, 2022-এ কিন্তু কোনো প্রশ্নই রিপিট আসেনি, ঠিক আছে? 23-এর প্রশ্ন যদি রিপিট আসতো, 21-এর প্রশ্ন 23-এ রিপিট আসতো, সেটাও আমি এখানে লিখে দিতাম, ঠিক আছে? এখানেও আসেনি। তবে তোমাদের আমি যেটা সাজেস্ট করব, এই পেপারটা দেখতে পাচ্ছ একটু শক্ত আছে, প্রথম যে পেপারটা হয় সে পেপারটা একটু কঠিনই থাকে। সেক্ষেত্রে তোমাদের বলবো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কোনোটাই বাদ দিও না, বিশেষ করে এই 6 নম্বর প্রথম যে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্নের মধ্যে বাদ দেওয়ার দরকার নেই। এই 6টা প্রশ্ন তোমরা দেখো, আর যাদের একান্তই কঠিন বলে মনে হবে তোমরা প্রথম দুটো প্রশ্ন অতি অবশ্যই দেখবে এবং তার সঙ্গে সঙ্গে 4 নম্বর প্রশ্নটা দেখবে। তবে আমি সাজেস্ট করব প্রথম 6টা দেখতে। তারপর মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে ন্যায় বিচার সম্পর্কে ওই রলসের যে তত্ত্ব সেটা এখানে করতে বলা হয়েছে। তারপরে নাগরিকত্বের সর্বজনীন দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কি সমালোচনা আছে। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন, নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনি ধারণা, উদ্ধৃতিটি আলোচনা করো। তারপরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন আছে ডেভিড হেল্ডের গণতন্ত্র যেটা আছে, সনাতনী গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রটা বর্ণনা করতে বলা হয়েছে বৈশিষ্ট্যগুলো। 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন আছে এখানে রলসের ন্যায় ও সুবিচারের সম্পর্ক বিবৃতি করো। এই যে 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে, এবং এখানে যে রলসের আরেকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আছে, অ্যান্সার প্রায় সেম হবে, ঠিক আছে? একটু বুদ্ধি করে লিখতে হবে। তারপর দেখো কি আছে 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্ন, তুমি কি মনে করো কর্তৃত্ববাদ গঠনগতভাবে রাজনৈতিক বহুত্ববাদের বিরোধী? উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রথম 6টা প্রশ্ন ভালো করে করবে, তবে প্রথম যে দুটো আছে 2022-এর প্রশ্ন, সে দুটো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এক্সট্রা দুটো প্রশ্ন রেখেছি, তোমরা দেখে নিতে পারো। রলস দিয়ে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি, ঠিক আছে? এবারে 10 নম্বরের প্রশ্ন আলোচনা করব, তার আগে বিষয়টা আরেকবার মনে করিয়ে দিই, তোমাদের এই দুটো পেপারেরই স্টাডি মেটেরিয়াল আমাদের কাছে রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্টাডি মেটেরিয়াল বলতে এই প্রশ্নগুলোর উত্তর, ঠিক আছে? তোমরা যদি কেউ পারচেস করতে চাও
সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করবে। এবার 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। মডিউল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন যা তৈরি করতে হবে দেখো। প্রথম প্রশ্ন আছে, বিরোধ পরিচালনা ও নিরসন রাজনীতির মূল লক্ষ্য, বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, রাষ্ট্র ধারণার বিবর্তনের ওপর একটি টিকা লেখো। তারপরে ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা ব্যাখ্যা করো। এখানে দেখো একটা প্রশ্ন 21-এর প্রশ্ন কিন্তু 23-এ রিপিট আসছে। এইভাবে আমি লিখে দিচ্ছি যেগুলো রিপিট আসছে, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তাই তোমাদের বারবার বলছি আমি 22-এর প্রশ্ন ভালো করে দেখো, রিপিট আসার চান্স ওটাই বেশি। তারপরে জাতির ধারণা বিশ্লেষণ করো, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক, 5টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তারপর 2টো এক্সট্রা আমি রেখেছি, দেখতে পারো তোমরা। আর স্টাডি মেটেরিয়ালের মধ্যে কিন্তু যত প্রশ্ন আছে এক্সট্রা প্রশ্ন সব অ্যান্সার কিন্তু থাকবে। তারপর মডিউল 2 এ দেখো, মডিউল 2-এ 1 নম্বর প্রশ্ন আছে, অধিকার ও কর্তব্য একই মুদ্রার দুটি পিঠ, বিবৃতিটি ব্যাখ্যা করো। অর্থাৎ অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক এখানে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন আছে, তুমি কি মনে করো একজনের স্বাধীনতা অন্যদের স্বাধীনতার প্রয়োজনীয়তার দ্বারা সীমাবদ্ধ? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, রাজনৈতিক তত্ত্বে প্রতিরোধের অধিকারের গুরুত্ব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। রাজনৈতিক ধারণা হিসাবে অধিকারের গুরুত্ব কী? তারপরে পরের প্রশ্ন দেখো, নাগরিকতার ধারণা দেখো, বহুপ্রেক্ষিত বিশিষ্ট, বিবৃতিটি ব্যাখ্যা করো। আরও এক্সট্রা 2টো প্রশ্ন আছে, দেখে নাও। আর তোমাদের আবারও বলছি, এই পেপারে স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও যোগাযোগ করতে পারো। এবার CC2 পেপারের সাজেশনটা দেখো। এবার তোমরা CC2 পেপারের সাজেশনটা দেখে নাও। এখানে প্রথমেই বলে রাখি, CC2 পেপারে তোমরা যদি 22 সালের প্রশ্ন ভালো করে যাও না, সেখানে কিন্তু অনেক তোমরা কমন পাবে এবং তোমাদের ওই 22 সালের প্রশ্ন থেকেই কিন্তু সাপ্লি ক্লিয়ার হয়ে যেতে পারে। কারণটা দেখো কিভাবে সাজেশনটা সাজানো আছে, তোমরা দেখেই বুঝতে পারবে। কারণ তোমরা যারা এই পেপারটায় সাপ্লি পেয়েছো, তোমাদের কিন্তু মানে আমি বলবো যে ভাগ্য খারাপ আছে, কারণ তোমরা হয়তো প্রশ্নগুলো দেখোনি। কারণ এই 2021 সালের প্রশ্নগুলো আমি কেটে রেখেছি, কারণ এই 2021 সালের প্রশ্নগুলোই 23-এ এসেছে। ঠিক আছে, এই 21 সালের প্রশ্নগুলোই যদি তোমরা ভালো করে যেতে না, দেখো 2টো প্রশ্নই রিপিট এসছে, তাহলে এখানে কিন্তু সাপ্লি পাওয়ার কোনো জায়গাই নেই। তোমরা যে পড়াশোনা করেছো সেই পড়াশোনার সিস্টেমটা ভুল হয়েছে। ঠিক আছে, বা যেখান থেকে তোমরা নোটসপত্র কালেক্ট করছো বা যে প্রশ্নগুলো তোমরা ইম্পর্টেন্ট বলে মনে করেছো, যেখান থেকে ইম্পর্টেন্ট বলে মনে করেছো, সেটাই তোমাদের বোঝার ভুল ছিল বলেই তোমাদের এই পেপারটায় সাপ্লি এসেছে। কারণ এই পেপারটায় সাপ্লি আসার কোনো মানেই হয় না। দেখে নাও যেগুলো এখন তোমাদের তৈরি করতে হবে। দেখো, প্রথম 2টো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে করবে। যেমন এখানে প্রথম প্রশ্ন আছে, নীতিমানবাচক আর অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি পরস্পর বিরোধী, যুক্তিসহ ব্যাখ্যা করো। এর সঙ্গে আছে, কি অর্থে আচরণবাদী দৃষ্টিভঙ্গিকে একটি পদ্ধতিগত বিপ্লব বলে গণ্য করা হয়। তারপরে দেখো, তারপরে 2 দাগের প্রশ্ন কি আছে দেখো, আধুনিক রাজনীতি চর্চায় উত্তর উপনিবেশবাদ দৃষ্টিভঙ্গির ওপর একটি টিকা লেখো। তারপরে দেখো 2টো প্রশ্ন যে রিপিট এসেছে সেগুলো এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপর রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী বিশ্লেষণ ধারার গুরুত্ব এবং এর সীমাবদ্ধতা, নারীবাদ পিতৃতন্ত্রের নিষ্পেষণ উন্মোচিত করে ব্যাখ্যা করো। 4টে প্রশ্ন আমি সাজেশনে রেখেছি, প্রথম 2টো করলেই তোমরা কমন পেয়ে যাবে একটা প্রশ্ন। এবার মডিউল 2 দেখো, মডিউল 2-এ কি আছে দেখো, আজ পর্যন্ত বিদ্যমান সকল সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস, উক্তিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, মার্ক্সের চিন্তায় মানে কমিউনিস্ট পার্টি সম্পর্কে লেনিন ও রোজা লুক্সেমবার্গের বিতর্ক আলোচনা করো। এবার দেখো তারপরের প্রশ্ন দেখতে পাচ্ছ, 2টো প্রশ্ন দেখো তোমরা কেটে দেওয়া আছে। এই 2টো প্রশ্ন কি হয়েছে জানো, এই 2টো প্রশ্নই কিন্তু 2021 সালের প্রশ্ন 23-এ রিপিট এসছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের পড়ার যে সিস্টেম, সেই সিস্টেমটা ভুল হয়েছে, তোমরা যারা এই পেপারটায় সাপ্লি পেয়েছো। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা প্রশ্ন, 3 দাগের প্রশ্ন আছে, মার্ক্সীয় চিন্তায় রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্রতার ধারণাটি ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা করবে। এবং তারপরে আছে দেখো, পুরো সমাজ এবং আধিপত্য সম্পর্কে মানে গ্রামসির অবদান। এবার 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। তার আগে আরও একবার বলে নিই যে তোমাদের সাপ্লির স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি আছে আমাদের। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। 10 নম্বরের প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে যেগুলো করতে হবে, সামাজিক কল্যাণবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রের কি ভূমিকা পালন করে। তারপরে র্যাডিক্যাল নারীবাদ বলতে কি বোঝো। পরের প্রশ্ন, আচরণবাদী তত্ত্বের সংশোধন প্রসঙ্গে ডেভিড স্টনের অবস্থান ব্যাখ্যা করো। তারপরে আছে, রাজনীতি পাঠে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, উত্তর উপনিবেশবাদ ধারার মূল নির্ধারকগুলি ব্যাখ্যা করো। এবারে মডিউল 2 দেখো, মডিউল 2-এ প্রথম প্রশ্ন, মার্ক্সীয় চিন্তায় বস্তুজগৎ ও চেতনার সম্পর্ক বিশ্লেষণ করো। তারপরে আছে দেখো, বিপ্লব বিষয়ে লেনিন ও মাওয়ের চিন্তার মূল পার্থক্য আলোচনা করো।
মার্কসের তথ্যে শ্রেণীর গুরুত্ব কি। ঠিক আছে, এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।